Hello viewers, welcome to vlog 45. আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। তো আজকে যে বিষয়ে কথা বলবো তার আগে বলে নিই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনারা অসংখ্য প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটা আনসার করা যায়। জানি এখন অনেক কিছু আনসার করতে পারিনি, আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়া। তো চলে আসি আজকের বিষয়ে। আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা সাধারণত বিভিন্ন রকম ডিজিজের কিন্তু ম্যানিফেস্টেশন আমরা দেখি কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা হিসাবে। গ্যাস্ট্রিকের সমস্যার পিছনে কিন্তু আসলে বেশ কয়েকটি রোগ কিন্তু দায়ী, কিন্তু আমরা পুরো ব্যাপারটিকেই কিন্তু একটি এন্টিটির মধ্যে আমরা সবসময় বিবেচনা করে থাকি। তো আজকে জানবো যে গ্যাস্ট্রিকের সমস্যা কি কি কারণে হয়, গ্যাস্ট্রিকের সমস্যার কি ম্যানিফেস্টেশন হয়, এবং গ্যাস্ট্রিকের সমস্যার কি ট্রিটমেন্ট আছে, এবং কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা আমরা প্রতিরোধ করতে পারি। তো চলুন আজকের ব্লগ স্টার্ট করা যাক। গ্যাস্ট্রো কথাটির অর্থ হলো পাকস্থলী, যেটাকে আমরা কমনলি জানি স্টমাক হিসাবে। এই স্টমাকের বিভিন্ন সমস্যাকে কিন্তু আমরা গ্যাস্ট্রিকের সমস্যা হিসাবে ধরে নিই, কিন্তু সব ক্ষেত্রে যে এর পিছনে স্টমাকের কোনো প্রবলেমই দায়ী হয় তা কিন্তু নয়। এই গ্যাস্ট্রিকের সমস্যার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ আছে, যার মধ্যে প্রধান একটি কারণ হলো গ্যাস্ট্রাইটিস বা স্টমাকের ইনফ্লামেশন। এছাড়া আরো দুটি কারণ আছে, সেই দুটো কারণেও কিন্তু এই ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে। তার মধ্যে একটি হলো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, এবং অপর একটি কারণ হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই সমস্ত ডিজিজ নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, কিন্তু প্রথমেই জানিয়ে রাখি যে ঠিক কি ধরনের সমস্যা হয়। সমস্যাগুলি যেগুলি হয় তার মধ্যে প্রথমেই হলো যে অ্যাসিডিটি, অর্থাৎ গলা বুক জ্বালা পোড়া করা। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আমরা খুব কমন একটি ম্যানিফেস্টেশন হিসাবে দেখি যে এই গলা বুক জ্বালা পোড়া করে। আমাদের ফ্যামিলিতে অনেকেই এরকম আছেন মধ্যবয়স্ক, তাদের কিন্তু এই গলা বুক জ্বালার সমস্যাটা কিন্তু বেশ কমন। এছাড়া আর কি ধরনের সমস্যা হতে পারে, এছাড়া কিন্তু পেটে ব্যথা হতে পারে। এই ব্যথা কিন্তু পাঁজরের হাড়ের থেকে শুরু করে যে নাভি তার মাঝের অংশে যে কোনো স্থানে কিন্তু এই ব্যথা কিন্তু হতে পারে। তাছাড়া আর কি সমস্যা হতে পারে, আমাদের পেট ভার হয়ে থাকা, গ্যাস হওয়া, এই ধরনের সমস্যা থাকতে পারে। বমি বমি ভাব থাকা বা বমি হওয়া, এরকম সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং সবশেষে যেটা কমন সেটা হজমের সমস্যা। খাওয়ার পরেই পেটে ব্যথা হওয়া, হজম না হওয়া, গ্যাস হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব কমনলি আমরা দেখে থাকি। তো এর পিছনে দায়ী যে তিনটি কারণ আমি বললাম, এবার একটি একটি করে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি গ্যাস্ট্রাইটিস এর বিষয়ে। গ্যাস্ট্রাইটিস হলো স্টমাক বা পাকস্থলীর ইনফ্লামেশন। তো প্রথমে গ্যাস্ট্রাইটিস এর ব্যাপারে স্বল্প আলোচনা করে নিই। গ্যাস্ট্রাইটিস এর ক্ষেত্রে যেটা কমনলি হয় যে গ্যাস্ট্রাইটিস মানে স্টমাকের যে ওয়াল থাকে সেই ওয়ালে কিন্তু বিভিন্ন রকম লেয়ার থাকে। তার মধ্যে মিউকোসা থাকে, সাবমিউকোসা থাকে, মাসল লেয়ার থাকে, সেরোসা থাকে। এই স্টমাকের ওয়ালের যখন ইনফ্লামেশন হয়, এবং কমনলি এটা কি হয় মিউকোসা এবং সাবমিউকোসা এই দুটো লেয়ারতেই কমনলি হয়ে থাকে। তো এর পিছনে কি কারণ থাকে? এই স্টমাকের যে ইনফ্লামেশন হয় এর পিছনে কিন্তু বিভিন্ন রকম কারণ থাকে। তার মধ্যে প্রধান কারণগুলির মধ্যে একটি হলো কিন্তু এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি হলো একটি এমন ব্যাকটেরিয়া যেটা কিন্তু আমাদের খাদ্যনালীর বিভিন্ন স্থানে কিন্তু এটা ইনফেকশন করতে পারে, এবং এটার কমনলি যেটা ইনভলভ করে সেটা হলো স্টমাক। এই এইচ পাইলোরির ইনফেকশনের কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়া আর কি কারণ আছে? আমাদের ফ্যামিলিতে এরকম অনেকেই আছে যারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। তারা কিন্তু খুব রেগুলারলি কিন্তু পেন কিলার জাতীয় ওষুধ, অর্থাৎ এনসেড জাতীয়, যেটাকে বলা হয় হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এই ধরনের ওষুধ কিন্তু তারা দীর্ঘদিন ধরে খেয়ে থাকে। এই ধরনের ওষুধের সাইড এফেক্ট হিসাবে যেটা হয়, আমাদের পাকস্থলীতে এমন কিছু কেমিক্যাল তৈরি হয় যেটি কিন্তু আমাদের পাকস্থলীকে, আমাদের যে খাদ্য রসের মধ্যে যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিড থেকে কিন্তু আমাদের পাকস্থলীকে প্রোটেক্ট করে। এরকম কিছু কেমিক্যাল আমাদের পাকস্থলীতেই তৈরি হয়।
কিন্তু এই ধরনের পেন কিলার বহুদিন ধরে খাওয়ার ফলে কি হয়, সেই কেমিক্যালের প্রোডাকশন অনেক কমে যায়। তার ফলে আমাদের স্টমাকের ভিতরে যে প্রোটেক্টিভ লেয়ার থাকে সেই লেয়ারটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করতে পারে। এবং যদি এই গ্যাস্ট্রাইটিস বহুদিন ধরে পারসিস্ট করে, সেক্ষেত্রে কিন্তু ক্ষত বাড়তে বাড়তে গ্যাস্ট্রিক আলসার বা ডুওডেনাল আলসার হিসাবে কিন্তু প্রেজেন্ট করতে পারে। এই গ্যাস্ট্রিক আলসার এবং ডুওডেনাল আলসার এই দুটিকেই কমনলি বলা হয় কিন্তু পেপটিক আলসার ডিজিজ। তো প্রথমে এই ধরনের কোনো সমস্যা থাকলে যেটা ডেভেলপ করে সেটা হলো গ্যাস্ট্রাইটিস, এবং গ্যাস্ট্রাইটিস যদি বহুদিন ধরে পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। এবার চলে আসি যে পরবর্তী কারণ যেটি আছে, যেটি নিয়ে প্রথমেই বললাম, সেটি হলো জিইআরডি, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমাদের খাদ্যনালীর প্রথম যে অংশটি সেটিকে বলা হয় ইসোফেগাস। এই ইসোফেগাস আর তার পরের অংশ অর্থাৎ স্টমাক বা পাকস্থলী, এই দুটির জাংশনে একটি স্ফিংটার থাকে। এই স্ফিংটারটির কাজ হলো আমাদের খাবার নেওয়ার পরে আমাদের স্টমাকের ভিতরে যে অ্যাসিড সিক্রিশন হয় এবং অ্যাসিডের সাথে অন্যান্য যে ডাইজেস্টিভ এনজাইম যে সিক্রিটেড হয়, সেইগুলি যাতে খাবারের সাথে আমাদের পাকস্থলীর উপরে অর্থাৎ ইসোফেগাসের দিকে যাতে না চলে আসে, সেই জন্য কিন্তু এই স্ফিংটারটি সেখানে সেই জাংশনটিকে টাইট করে রাখে। কিন্তু বিভিন্ন রকম কারণে কি হতে পারে যে সেই জাংশনটির টাইটনেস কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ সেই জাংশনে ইলাস্টিসিটি কমে যেতে পারে। তার ফলে কি হয়, আমাদের স্টমাকের ভিতরে যে অ্যাসিড থাকে এবং তার সাথে বিভিন্ন রকম খাদ্যরস মিশে থাকে, সেগুলো যখন উপরের দিকে উঠে আসে, তো তখন কি হয়, সেই অ্যাসিডের কারণে আমাদের ইসোফেগাসের লোয়ার পোর্শনে কিন্তু সেইখানে ক্ষত তৈরি হতে পারে। তো এইটার প্রেজেন্টেশন হয় হচ্ছে বিভিন্ন সময় গলা বুক জ্বলা করতে পারে, গ্যাস অ্যাসিডিটি, এই ধরনের ম্যানিফেস্টেশন কিন্তু দেখা যায়। তো কি কি কারণে জিআরডি ডেভেলপ করতে পারে? গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডি কিন্তু প্রধানত আমাদের খাদ্যাভ্যাসের কারণেই কিন্তু এটা ডেভেলপ করে। তার মধ্যে হলো যে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, আমাদের নির্দিষ্ট সময় মেনে খাওয়া না নেওয়া, তার ফলে কি হয়, আমাদের কখনো ফাস্টিং বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়, এবং বিভিন্ন রকম আমাদের অভ্যেস যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলির কারণেও কিন্তু গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ডেভেলপ করতে পারে। তো আমরা এতক্ষণে দেখলাম যে আমাদের এই গ্যাস্ট্রিক প্রবলেমের পিছনে তিনটি কারণ দায়ী। তার মধ্যে প্রথমে হলো গ্যাস্ট্রাইটিস, সেকেন্ড হলো গ্যাস্ট্রিক আলসার, থার্ড হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এগুলি ছাড়াও কিন্তু আরো কিছু রেয়ার কারণ থাকে, সে কারণেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে। এবার একটু দেখে নিই যে কি কি ট্রিটমেন্ট অপশন আছে। ট্রিটমেন্ট অপশনের মধ্যে খুব কমনলি যেগুলি আছে সেটা তার মধ্যে হলো প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন হচ্ছে প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, এই ধরনের মেডিকেশন দেওয়া হয়, বা H2 ব্লকার যেমন হচ্ছে র্যানিটিডিন, সিমেটিডিন, এই ধরনের ওষুধপত্র দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অ্যান্টাসিড জাতীয় সিরাপ কিন্তু প্রেসক্রাইব করা হয়। এছাড়াও কিন্তু যদি কোনো কারণে গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করে যায়, সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশনেরও প্রয়োজন হতে পারে। তো এবার আমাদের দেখতে হবে যে আমাদের যাতে এই গ্যাস্ট্রিকের সমস্যা না হয় তার জন্য আমরা কি কি করতে পারি। তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, অর্থাৎ আমাদের একটি নির্দিষ্ট সময় কিন্তু খাবার নেওয়া উচিত। তার সাথে আমাদের ফাস্ট ফুড এবং অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আরো একটি জিনিস সেটি হলো যে আমরা কিন্তু বর্তমানে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এর প্রতি কিন্তু অনেক বেশি আসক্ত। তো এগুলো কিন্তু ওই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনের টোন কিন্তু কমিয়ে দেয়। তার ফলে এগুলি রেগুলারলি পান করার ফলেও কিন্তু আমাদের জিআরডি ডেভেলপ করতে পারে। তো আমাদের এই বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তারপর হচ্ছে যেটি আমরা যে ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটোরও কিন্তু এফেক্ট আছে জিআরডির ক্ষেত্রে। এই দুটোকে কিন্তু কমাতে হবে আমাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে। এছাড়াও যদি আমাদের দেখা যায় যে বহুদিন ধরে আমাদের গ্যাস্ট্রাইটিস পারসিস্ট করছে, সেক্ষেত্রে কিন্তু সেটি আদৌ এইচ পাইলোরির জন্য হচ্ছে না অন্য কোনো কারণ হচ্ছে, সেটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। তার জন্য প্রয়োজন হলে কিন্তু আমাদের একটি আপার জিআই এন্ডোস্কোপি করার প্রয়োজন হতে পারে। এছাড়াও এই এইচ পাইলোরি ইনফেকশন প্রুভ করার জন্য কিন্তু শুধুমাত্র আপার জিআই এন্ডোস্কোপি নেই, তার সাথে কিন্তু আরো বিভিন্ন রকম ব্লাডের ইনভেস্টিগেশনস কিন্তু থাকে, সেগুলো কিন্তু প্রয়োজন হলে করতে হবে।
এবং সর্বোপরি যেটা আমি বলবো যে এই ধরনের সমস্যা বহুদিন ধরে থাকলে অবশ্যই সেখানে কিন্তু কোনো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, এবং তিনি যেভাবে বলেন ইনভেস্টিগেশন করাতে বা যে ধরনের মেডিকেশন বা ওষুধপত্র দেন সেগুলোই যেন ঠিকঠাক টাইমে যদি আমরা নিই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেকটাই কম হবে। তো আজকের ব্লগে এটুকুই থাক, পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। চেষ্টা করছি আমাদের পরবর্তী কোনো একটি ব্লগে একটি কিউএনএ সেশন রাখার, কারণ অনেক কোয়েশ্চেন জমে আছে। আমি চেষ্টা করব সেই কিউএনএ সেশনে সেই সমস্ত কোয়েশ্চেনের মধ্যে কিছু নির্বাচিত কোয়েশ্চেন নিয়ে সেখানে আনসার করার, এক্সপ্লেন করার, এবং আপনারা কমেন্ট করতে থাকুন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানান। আমি চেষ্টা করব পরবর্তীকালে কোনো ব্লগে বা কোনো কিউএনএ সেশনে সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। Till then, take care and stay fit, be healthy. Thank you.